কথা আমি খুব শুনেছিলাম, নখ দর্পণ, নখে নাকি দেখা যায়। বিশ্বাস করো, যখন শুনেছিলাম তখন দাদুর কাছে ভীষণ আবদার করেছিলাম, দাদু আমাকে তুমি একবার নিয়ে যাও, আমি দেখবো নখের মধ্যে কিরকম টিভির মতন দেখা যায়। দাদু বলেছিল, ধুর বোকা, সকলে কি দেখতে পায়? সকলে দেখতে পায় না। আমার দাদু সারা জীবন বিদেশে থেকেছে, শিপিং কর্পোরেশনে রেডিও অফিসার ছিলেন, কিন্তু দাদু কিন্তু সবকিছুরই একটা মেলবন্ধন ছিল। কোনো কিছু অবিশ্বাস করতেন না বা অন্ধবিশ্বাস করতেন না, মানে একবারে উড়িয়ে দেওয়া ব্যাপারটা ছিল না, এবং ভীষণ ঘরোয়া ছিলেন। তাই বলতেন, দেখ আমি তো কখনো জানি না, এবং নাকি সবাই দেখতেও পায় না, যার প্রয়োজন হয় সেই নাকি দেখতে পায়। যাই হোক, সেখানে না দেখার মধ্যে দিয়ে ছোটবেলায় কৌতূহল নিয়ে আমাকে সেই সময়টা কাটাতে হয়েছিল। বড় যখন হলাম, আরেকটু বড় যখন হলাম, বোধ বুদ্ধি যখন উদয় হলো, তখন নিজের বুদ্ধি দ্বারা সেগুলোকে একেবারেই মানে ভুল বলে মনে হয়েছিল, হাস্যকর বলে মনে হয়েছিল। কিন্তু আবার একটা ঘটনায় সেই বয়সে আমাকে একটা চরমভাবে আঘাত করে, এই বিশ্বাসে যে পৃথিবীতে এরকম হয় না, সবকিছুকে লজিক দিয়ে বিচার করা উচিত নয়, কারণ কি যে হয় আর কি যে আছে আর কি যে নেই সেটা কিন্তু আমরা জানি না। এটা বলতেই পারা যায়, নখে আবার ছবি দেখা যায়, নখে আবার এই একটা কিছু ভিজুয়ালাইজ করা যায়, যায় না বা যায়। কিন্তু আমি কিন্তু, হ্যালো অর্পিতা, আমি কিন্তু এরকম ঘটনা চোখের সামনে দেখিনি, তবে আমি কিন্তু এরকম ঘটনা অদ্ভুত একটা জিনিসের সাক্ষী ছিলাম। আমি কিন্তু আজকে তোমাদেরকে বারবার বলছি, আমি হানাটেলসের মেম্বার প্রিয়দর্শিনী বিশ্বাস মুখার্জি এবং হানাটেলসের সকল মেম্বার তোমাদেরকে অন্ধবিশ্বাসে বিশ্বাসী হতে একবারও বলছি না। জাস্ট এন্টারটেনমেন্টের পারপাসে, নিজেকে এন্টারটেইন করার জন্য এই গল্পটাকে শোনো, গল্প হিসাবে, সত্যি ঘটনা হিসাবে নিওই না, কিন্তু এটা আমার জীবনের একটা সত্যি ঘটনা, তাই তোমাদেরকে শেয়ার করলাম। যে তোমরা কিন্তু এটাকে বিশ্বাস করো না, কারণ হানাটেলস কিন্তু কুসংস্কারকে বিশ্বাস করতে কখনো বলে না, কিন্তু আমার জীবনে এটা হয়েছিল বলেই আমি বলতে চাইছি। আমি মাধ্যমিক পাশ করার পর 3টে ঘড়ি পেয়েছিলাম। আমার বাবা একটা ঘড়ি দিয়েছিলেন, বাবা মা। আমার মাসি একটা ঘড়ি দিয়েছিলেন, ছোট মাসি। আর আমার দিদি, মানে বড় মাসির মেয়ে। 3টে ঘড়ি খুব সুন্দর ছিল, ভীষণ সুন্দর। এবং ঠিক হাই সেকেন্ডারি পরীক্ষার, হিস্ট্রি পরীক্ষার আগের দিন আমার ঘর থেকে আমার 3টে ঘড়ি, মার 2টো ঘড়ি, মানে 5টা ঘড়ি বোধহয়, বাবার ঘড়ি 6টা ঘড়ি, 6টা ঘড়ি, কত হাজার টাকা কিছু চুরি হয়ে যায়। আমার মা চাকরি করতেন, তো স্বাভাবিকভাবেই ঘরটা লক করে চাবিটা আমাদের বাড়িতে আমার ঠাকুমার ঘরে নির্দিষ্ট জায়গায়, শুধু ঠাকুমা জানতেন, সেই জায়গায় রেখে যেতেন। এবং আমরা ফিরে এসে সন্ধেবেলায়, কারণ আমি যেতাম স্কুলে, মা তো তখন স্কুলে, আমি কলেজে, কারণ 11-12 আমি কলেজে পড়েছি, আমার বাবা অফিসে, এবং সন্ধেবেলা একসঙ্গে ফিরে আমরা চাবিটা নিয়ে আবার খুলতাম। সেদিন দরজা খুলে ঢুকেই দেখলাম গোটা ঘর এলোমেলো, এবং অদ্ভুত লাগলো, মনে হলো কাউরি একটা উপস্থিতি সেই ঘরে ছিল, কেউ এসেছিল সেই ঘরে। কিন্তু তারপরে যখন প্রয়োজনীয় জিনিসগুলো খুঁজে পেলাম না, বিছানাপত্র সব উল্টো পাল্টা, তখন আস্তে আস্তে হিসাব মেলাতে গিয়ে দেখলাম ঘড়িগুলো নেই, কিছু টাকা পয়সা, বেশ কয়েক হাজার টাকা, তখনকার দিনে বেশ সেটা একটা শকিং ছিল, ঘর থেকে উধাও। তো চাবিটা আমার ঠাকুমার ঘরেই রাখা থাকতো। স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছিলাম না এই চুরিটা হলো কি করে, যেখানে জয়েন্ট ফ্যামিলিতে আমরা বড় হয়েছি। কোনো একজন আমাদেরকে এই কথাটা বললেন যে পাশের পাড়ায় একজন বয়স্ক লোক, যে কিনা এরকম নখ তর্পণ করে, এবং সেই মারফতে অনেক সময় বলে দেয় যে কে নিয়েছে, সাসপেক্টেড ব্যাপারটা না, মানে
বলে দেয়, তোমরা বুঝতে পারবে কে নিয়েছে, সে দেখতে পায়। আমরা তো একেবারেই সেটাকে উড়িয়ে দিলাম। কিন্তু আমার ঠাকুমা ভীষণ জোর দিতে লাগলেন যে দেখো তোমরা তো এই কেসটা পুলিশ অবধি পৌঁছচ্ছ না, কারণ এই ছোট ছোট কেস পুলিশ পাত্তাও দেন, এবং এই যে বাড়ির মধ্যে দিয়ে চুরি হয়েছে হয়তো পাত্তা দেবে, কিন্তু বাড়ির লোকজন অসুবিধায় পড়ে যাবে। কিন্তু এটা সমস্যার সমাধান হওয়া দরকার, কারণ যেহেতু আমার ঘরে চাবিটা থাকে। তাই আমার ঠাকুমা একজনকে পাঠালেন, এবং যখন ফিরে এলেন, একজনকে নিয়ে বোধহয় ঠাকুমা গিয়েছিলেন সেই লোকটার কাছে। যখন ফিরে এলেন তখন বিশ্বাস করো ঠাকুমার মুখটা ভীষণ পেল দেখাচ্ছিল। এবং আমার সেদিন পরের দিন হাই সেকেন্ডারি হিস্ট্রি পরীক্ষা ছিল। আমি হিস্ট্রি পরীক্ষা, এমনিতেই হিস্ট্রি সাবজেক্টটা আমার কাছে খুব খটোমটো, খুব গোলমেলে। আমি পড়াশোনায় যাই হই না কেন, হিস্ট্রি সাবজেক্ট আমি বুঝতে পারতাম না, লেখা আমার খুব প্রবলেম হতো। তার মধ্যে আগের দিনের সেই বয়সে অত জিনিসের চুরির শোক আমি নিতে পারছিলাম না, আমি ভীষণভাবে আমার কষ্ট হচ্ছিল। হ্যালো শশী, হ্যালো দীপিকাদি। তো নোটিফিকেশন আসেনি, তাই আমি কোনো রকম পরীক্ষাটা দিয়ে এসে বাড়িতে যখন শুনলাম যে একটা এরকম ঘটনা, আমার ঠাকুমা কিছু বলছেন যে সেই বয়স্ক লোকের কাছে গিয়েছিল যে কিনা নখ তর্পণ করে, যেটা কিনা আমাদের বিশ্বাসের বাইরে, অথচ আমাদের কথা অগ্রাহ্য করে গেছিলেন। কারণ আমাদের ঘর থেকেই আমার 3টে ঘড়ি, মায়ের ঘড়ি, বাবার ঘড়ি, বেশ কয়েক হাজার টাকা চুরি হয়ে গেছিল তার কয়েকদিন আগে। কেবল চাবিটা থাকতো আমার ঠাকুমার ঘরে। সেই লোকটা বারবার বলেছে যে জিনিসগুলো এখনো বাড়ির মধ্যেই আছে, এবং জিনিসগুলো বাড়ির লোক নিয়েছে, কোনো বাইরের লোক নেয়নি। এবং চেহারার যে ডেসক্রিপশন দেয়া হয়েছিল, ও সাইকেলও চুরি হয়ে গেছিল, বাবার সাইকেল। তাতে যার সঙ্গে মিলে গেল সে আমাদের পরম আত্মীয়, সে আমাদের বাড়িতে সেই সময় ছিল। কাজেই আমার ঠাকুমার পক্ষে খুব মুশকিল সেই সত্যিটাকে মেনে নেওয়া। এবং আমরাও এই ব্যাপারটা নিয়ে আর বেশি নাড়াঘাটা করলাম না, যে এটা একটা জাস্ট অন্ধবিশ্বাস, নখে আবার কিছু দেখা যায়। কিন্তু সেই ভদ্রলোক বারবার বললেন বাড়ির কোনো কাজের লোক নেয়নি কিন্তু, এবং জেন্ডারও বলে দিলেন যে একজন ফিমেল নয়, মেল একজন ছেলে নিয়েছেন, এইরকম বয়স অ্যাপ্রক্স, এরকম দেখতে সেরকম, এবং সে এভাবে নিয়েছে। এবং সে এখনো বাড়িতেই আছে, জিনিসগুলো এখনো বাড়িতে আছে, এখনো যদি আমি খুব খোঁজ করি তাহলে কিন্তু পাওয়া যাবে। কিন্তু আমরা খুব একটা বিশ্বাস করিনি। কিন্তু তুমি বিশ্বাস না করলে কি বা এসে যায়, তাই না? তার কিছুদিন পর সেই 5টা ঘড়ি এবং সেই সাইকেলটা যে জায়গায়, এই তোমরা দরজা লাগাচ্ছ, এক সেকেন্ড, এইখান এক সেকেন্ড, এই দরজা লাগাচ্ছ, চলে যাও, এখন লাইভ করছি, প্রোগ্রাম করছি, পরে এসো, এখন চলে যাও, কুকুরটাকে অসুবিধা, চলে যাও এখান থেকে, পরে এসো, যাও, কেন তোমরা যাও, তোমাদেরকে নিয়ে না খুব লাইভ করা মুশকিল, প্রোগ্রাম করা। ঠিক এর আগের দিন এরকম করেছি, বলেছি কর। এই কারণে লাইভটা তখন দিয়েছিলাম, কারণ এই বারবার না এই ইন্টারাপশনটা খুব খারাপ লাগে। এবং যে মেসেজটা আছে সে জানেই না যে লাইভ করার সময় বন্ধ করা বা কিছু করা এগুলো মুশকিল, উচিত। চুপ কর। আমি এই কারণেই এই লাইভটা নিয়ে নিই, কারণ আমার পক্ষে এখানে লাইভ করা ইটস ভেরি ডিফিকাল্ট জব। ভীষণ ডিফিকাল্ট এই সময়, কারণ একটা জিনিস যখন আমি করবো না তখন জিনিসটা যদি কোনো রকম অসুবিধা হয় খুব খারাপ লাগে।
বলা হলো যে বাড়িতেই আছে। এবং আমাদের বাড়ি থেকে যখন সেই ঘড়িগুলো এবং সেই টাকা সরি সাইকেল বিক্রি হলো, সেই ভদ্রলোক যখন এইসব আড্ডায় গিয়ে যেখানে চোরা জিনিস বিক্রি হয় সেখানে গিয়ে বিক্রি করলেন, তখন আমরা একদম শিওর হয়ে গেলাম যে সেই লোকটি ঠিক বলেছিল, বয়স্ক ভদ্রলোকটি, যিনি নখে দেখেছেন। সরি, হ্যাঁ, তোমরা মানে এদের তো অবলা জীব, এদের তো বোঝাতে পারছি না। ওই মেয়েটি এক্ষুনি আমার দরজা বন্ধ করতে এলো, ওই মেইন গেট এখন বন্ধ করার কোনো দরকার ছিল না, ফলে এরকম চেঁচামেচি, মানে লাইফটা পুরো মাটি করে দিল একদম। এই কারণে আমি লাইফটা নিতে চাইনি, কারণ আমি এখন না লাইভ করার পরিস্থিতিতে নেই। সত্যি কথা বলতে কি আমার এই জিনিসগুলো ভীষণ খারাপ লাগে। তো যাই হোক, না ব্যাপার না উশসী, লাইভ করার সময় এরকম হলে খুব মুশকিল, কারণ ওদেরকে এডিট করতে হয়, ওরা তো লোড করে, ওদেরকে এডিট করতে প্রবলেম হয়, সাউন্ড গুলো খুব ডিস্টার্বিং হয়। তারপর জানতে পারলাম যে জিনিসটা সত্যি সত্যি সেই ভদ্রলোক আমাদের ঘর থেকে ঠাকুমার ঘরের তোষকের তলায়, ঠাকুমার ঘরে তোষকের তলায় কোন জায়গায় মা চাবিটা রাখতেন, মা বেশ ঢুকিয়ে রাখতেন, সেই ভদ্রলোক সবই দেখেছিলেন। এবং আমি কলেজে তখন 11-এ পড়ি, আমি 12-এ পড়ি, আমি যাওয়ার পর, মা স্কুলে যাওয়ার পর, এবং না দেখো সেই জিনিসটা না মেজাজ গরম করে দেয়। তো আমি যাওয়ার পর, মা যাওয়ার পর, বাবা অফিসে যাওয়ার পর, সেই ভদ্রলোক ঠিক আমার ঠাকুমার ঘরে ঢুকে, এবং এমনই একজন লোক যে এমনই এক না 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 আমি ওদের নিয়ে বসাটা ব্যাপার না পারমিতা, আমি ওদেরকে নিয়েছিলাম। ব্যাপারটা হচ্ছে আমার কাজের নতুন একটা লোক সে দরজাটাকে এই সময় বন্ধ করতে এসছে, এবং সেই লোকটা জানে না যে এই সময় দরজায় আওয়াজ করা বা লাইভ করাটা নয়। তো সেই সময় সেই ভদ্রলোক ঢুকে, আমি কি লাইভটা ফিনিশ করে আসবো? তোমরা বলো তো, লাইভটা কি একবার ফিনিশ করে ঢুকবো, ফ্রেশ ঢুকবো? না থাক। তো সেই ভদ্রলোক ঢুকে সেইখান থেকে চাবি সংগ্রহ করে সেই জিনিসগুলোকে ওই আড্ডায় বিক্রি করে, যে আড্ডাতে গিয়ে চোরা মাল বিক্রি হতো। এবং যখন আমরা জানতে পারি, কারণ আমার বাবা যখন জেলখানায় কাজ করতেন, সেহেতু জেলখানায় হ্যালো শম্পা, জেলখানায় বহু এই ধরনের সন্ধান পাওয়া যেত। তারাই খোঁজ দিয়ে দিল যে বাবার ঘড়ি, মায়ের ঘড়ি, আমার ঘড়ি, বাবার সাইকেল কোথায় বিক্রি হয়েছে। এবং সেটা এত হাত ঘুরেছে না যে সেটার ফেরত আনা সম্ভব ছিল না। তবে কার মধ্যে দিয়ে সে কাজটা হয়েছে সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম। এবং সেই যে লোকটা, বয়স্ক লোকটা, যে নখ তর্পণ করতো, যে নখের মধ্যে দেখে বলে দিত যে কে নিয়েছে, এবং সে যে ঠিক বলেছিল, সে কি করে ঠিক বললো সেটা আমি আজ অব্দি জানি না। আজ অব্দি আমি তোমাদের বলছি না যে নখেই দেখা যায়, কিন্তু গ্রামাঞ্চলে কথাটা খুব শোনা যায়, নখ তর্পণ। তারা নাকি নখের মধ্যে দেখতে পায় কে এক্স্যাক্টলি চুরি করেছে। কিন্তু সত্যি কথা বলতে কি জানো তো, জিনিসটা বিশ্বাস অবিশ্বাসেরই মতন। কিন্তু সেই ভদ্রলোকের পক্ষে জানা সম্ভবই ছিল না যে সেই জিনিসটা আমাদের ঘর থেকে আমাদের বাড়ির লোক নিতে পারে। আজকে আন্দাজে কথা বললে সে তো বলতেই পারতো আপনাদের কাজের লোক নিয়েছে বা বাইরে থেকে লোক নিয়েছে, এবং চাবি কোথায় থাকে তার জানার কথা নয়। সে বলতেই পারতো যে কোনোভাবে দরজাটা লাগানো ছিল, তাকে বলাও হয়নি কিন্তু যে ঘরে তালা লাগানো ছিল। সে কিন্তু বলছে যে সেই লোকটি আপনাদের বাড়ি থেকেই চাবিটা সংগ্রহ করে, চাবি খুলে ঢুকে এইভাবে আপনাদের ঘর থেকে নিয়ে সে বিক্রি করেছে। কোনোদিনও দেখা হয়নি, দেখার সুযোগ হয়নি, কারণ সবকিছু দেখার সুযোগ এক জীবনে হয় না।
তবে একটা হ্যাঁ, একটা সময় কিন্তু মানুষ এটা খুব মানতো পারমিতা, এবং এই কথাটা আমরা বহু জায়গায় শুনেছি। তো হ্যালো নন্দিতা। তো সেই কারণে সব কিছুকে না অবিশ্বাসের জায়গায় আমি ফেলি না, বা বিশ্বাসের জায়গাতেও ফেলি না। বলতে পারি পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যেটা আমাদের জ্ঞান বা ধর্তব্যের বাইরে। আমার প্রথম গল্পটা এত খিচিবিচির মধ্যে গেল যে সত্যি কথা বলতে গিয়ে এই কারণেই আমি লাইফ নিতে চাইনি। আচ্ছা, আরেকটা কথা বলি, আরেকটা গল্প বলি। আজকে না ছোট ছোট গল্প, মানে ওই ছোট ছোট ফুল দিয়ে, গাঁদা দিয়ে যেমন একটা মালা গাঁথে, প্রত্যেকদিন আমি একটা করে, হয়তো এত বড় সে এক্সিবিশনে জিনিয়া যেমন গাছ থাকে সেরকম দিচ্ছিলাম, একটা ফুল স্টোরি বা ফুল সত্য ঘটনা। কিন্তু আজকে মনে হলো না, অনেক দিন তো হলো বড় বড় গল্প, আজকে ছোট্ট ছোট্ট অনেকগুলো ঘটনা নিয়েই না সাজাই ফুলের মালার মতন। কারণ টেস্ট চেঞ্জ করতে সবারই ভালো লাগে। টেস্ট বার অবশ্য এক জিনিস নিতে পারে না, অভ্যস্ত হয় না, মানে বিরক্ত লেগে যায়। আমার হাজবেন্ড একটা সময় কিছু লোকের প্ররোচনায় এবং নিচের আমি এই কথাটাও তোমাকে বারবার বলি যে আমায় কিন্তু কোনো রাগঢাক না করেই বলি যে আমাদের উপর অনেকবার ব্ল্যাক ম্যাজিক অ্যাপ্লাই হয়েছিল, এবং কিছু লোকের প্ররোচনায়, কিছু লোকের ব্ল্যাক ম্যাজিকের গুণে আমার হাজবেন্ড অনেকবার এক সময় বাড়ি ছেড়ে চলে যেতেন, থাকতে পারতেন না। সেই রকমই একটা সময়ের কথা বলছি। সময়টা ছিল 2008। তার খুব বেশি বছর আগে কিন্তু আমার বিয়ে হয়নি, মাত্র 4টে বছর আগে বিয়ে হয়েছে। এবং সেই সময় আগস্ট মাসের 3rd উইকে কোনো একটা সাধারণ ঘটনায় গোলমাল হতে হতে আমার হাজব্যান্ড বাড়ি থেকে বেরিয়ে যান, এবং পরে জানতে পারা যায় যে আমার শ্বশুরবাড়ির লোক যেহেতু আমাকে একেবারেই পছন্দ করতো না, সেহেতু তারা তার উপর অনেক রকম ব্ল্যাক ম্যাজিক অ্যাপ্লাই করে, এবং তার কিছু সময় এফেক্ট তো থাকেই, সে চলে যায় আমার বাড়ি থেকে। সেই সময় বেশ 1.5 মাস চলে গেছে, পুজোর সময় অক্টোবর, কোন একজন সন্ধান দিল যে দেবকুণ্ড বলে একটা আমাদের এখানে জায়গা আছে, দেবকুণ্ড। দেবকুণ্ড হলো জায়গাটা কিন্তু মুসলিম প্রধান এলাকা, নামটা দেবকুণ্ড। কেন নামটা হয়েছিল সেটা আমি ঠিক জানি না, কি একটা ঘটনা আছে। তো সেখানে একজন মুসলিম ফকির নাকি অনেক কিছু বলতে পারে। আমি খুব চাইছিলাম যে আমার হাজবেন্ড পুজোর আগে আমার কাছে ফিরে আসুক, কারণ সামনে দুর্গাপুজো, বাচ্চা ছোট্ট, বাবা কোথায় সবে বলতে শিখেছে, কারণ খুব ছোট্ট থেকেও কথা বলতে পারে, বাবা কই করছে, সবার সাথে তার বাবা মার্কেটিং করছে, আর আমি আমার মা বাবা আমাকে মানে মন ভালো করানোর জন্য বারবার দোকানে নিয়ে যাচ্ছে, মাসি নিয়ে যাচ্ছে, দিদা নিয়ে যাচ্ছে, কিন্তু আমার তো মন ভালো লাগছে না। ওরা আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে কি হবে, আমার তো মন পড়ে আছে আমার সংসারের দিকে। তাই সেই লোকটার কাছে কোনো রকম যুক্তি তর্ক বিতর্কের বাইরে গিয়েছিলাম সরল বিশ্বাসে, যে দেখি না সব দিকই তো খড়কুটোর মতন হচ্ছে, যা ধরছি তাই তো হাত থেকে ফসকে যাচ্ছে, একবার গিয়ে দেখি। এবং গিয়ে আমার প্রথমেই পাটা একদম পিছলে যায়, কারণ গরু অনেক ওখানে ছিল, এবং গরুর মানে গোবরে ওই উঠোনটা পুরো পিছল। আমি বলবি কোথায় এসেছি, চারিদিকে ছোট ছোট ঘর, কেমন একটা গোবরের গন্ধ আমি চিরদিনই সহ্য করতে পারি না। আমি বসে আছি, এমনি বাঁধানো বাড়ি, সেই ভদ্রলোক কিন্তু এখন আর জীবিত নেই, জীবিত থাকলে একবার কি দেখা করে আসতাম। অনেকক্ষণ পর তার নাতিরা খেলা করছে, আমি গিয়ে বললাম তোমাদের দাদু আসবে না, খবর দাওনি যে আমি এসেছি? বলে হ্যাঁ আসবে, দাদু নামাজ পড়ে আসবে। নামাজ পড়ে যথাসময় সে ভদ্রলোক এলেন, তখন বেশ সন্ধে লেগে গেছে। উনি এসে বললেন, জিজ্ঞেস করলেন, আমি বললাম, আমি জানতে চাইলাম অনেক কিছু, উনি অনেক কিছু বললেন যে তোমাদের সম্পর্ক ঠিক হয়ে যাবে, তবে তুমি যেটা চাইছো যে এখনই, সেটা না, একটু সময় লাগবে।
আমি একটু হতাশ হয়ে গেলাম, কারণ আমি তো চাইছিলাম তার কিছুদিনের মধ্যেই, তার বোধহয় 10 দিনের মধ্যেই পুজো ছিল, দুর্গা পুজো, আমার হাজব্যান্ড ফিরে আসুক। কিন্তু ওর কথায় মনে হলো যে না, সেরকম কোনো পজিটিভ সাইন দেখলাম না। এবং উনি বললেন, আমি বললাম আচ্ছা আপনি বলতে পারবেন যে ও এখন কোথায় আছে? কারণ সেদিন ছিল শুক্রবার, আর ফ্রাইডে হচ্ছে আমাদের চেম্বার ক্লোজ থাকে। ও কি করছে, কোথায় আছে, সরি বলিনি, কি করছে? বিশ্বাস করো, এই ভদ্রলোক অনেক জড়িবুটি ঘরে না সিলিং পর্যন্ত পুরো রাখা আছে, সিলিং পর্যন্ত ছুঁয়ে গেছে। তারপরে অনেক ঘাসের মতন চেরা চেরা পাতা, এখন সেগুলো তো আমি নাম জানি না, অনেক রকম পাথর, একটা ব্যাগ ভর্তি পাথর, একটা ব্যাগ না অনেকগুলো ব্যাগই ভর্তি পাথর, এবং সিলিং পর্যন্ত ওই জড়িবুটি ছুঁয়ে গেছে। ওনাকে বিভিন্ন ওষুধও দিত বিভিন্ন রোগ নিরাময়ের জন্য, সেটা আমি অবশ্য জানি না, কারণ সেরকম তো কখনো নিইনি। আমি কিছু খাওয়াইও না, কিছু খেতেও ভয় পাই, কারণ কি দরকার, যেগুলো জানি না সেগুলো খাওয়ার দরকার কি? আর ডাক্তারের বাড়ি যখন, তখন এইসব জিনিস খাওয়ার দরকারটা কি? তো আমি বললাম একটু দেখে বলুন তো কি করছে, আজ ছুটির দিন, আজকে বাড়িতেই থাকবে, এখন কি করছে? পরীক্ষা করে দেখলাম যে কি বলছেন উনি। উনি অনেকক্ষণ ধরে একটা পাথর, ছোট্ট পাথর, অদ্ভুত ধরনের পাথরটা দেখতে, খুব উজ্জ্বল দেখতে একটা পাথর, এবং তার সঙ্গে কতগুলো চেরা চেরা ঘাসের মতন পাতা কে একসঙ্গে জড়িয়ে এরকম করে দেখতে লাগলেন। দেখতে 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 কিছুক্ষণ পর উনি বললেন, না ও তো এখানে নেই, ও তো কোথাও গিয়েছিল, এখন ফিরছে। আমি তখন বললাম, না আজকে শুক্রবার, আজকে আমাদের চেম্বার বন্ধ, আজকে ও বাড়িতেই আছে। ও কি করছে একটু দেখে বলুন না, আপনি বলছেন যে আপনি দেখতে পান, আপনি বলুন। তা বলুন না, ও নেই এখানে, ও এখনো এখানে আসেনি, ও কোথা থেকে গাড়ি করে ফিরছে। আমার কিন্তু বিশ্বাসটা একেবারেই টলমল হয়ে গেল, কারণ আমি জানি ও সেদিন এখানেই আছে, আমি খুব ভালোভাবে জেনে গেছি। এবং উনি বললেন, একটা নির্দিষ্ট মাদুলি দিলেন, ওরা তো কালো কারে মাদুলি জড়িয়ে দেয়, মুসলিম মতে কালো কারে মানে কালো কারে মাদুলি জড়িয়ে দেয়, এবং হিন্দু মতে কিন্তু আমরা লাল কারে মাদুলি দেখি। বললেন ঠিক আছে, তোমার পড়তে অসুবিধা, পড়াতে অসুবিধা, খাওয়াতে অসুবিধা, এই মাদুলিটা তো ঘরে গিয়ে টাঙাতে কোনো অসুবিধা নেই। এলাম না, টাঙাতে কোনো অসুবিধা নেই। তা বললো তোমার বাড়ির দক্ষিণ দিকে, সরি তোমার বাড়ির পূর্ব দিকে, আমি আবার দিক খুব মানে দিকের ব্যাপারে আমার জ্ঞান একদম শূন্য, আমি বুঝি না, সে দিক জ্ঞান শূন্য বলে না, একদম তাই। তা বলো পূর্ব দিকে, আমি চিন্তা করে দেখলাম সূর্য কোন দিকে ওঠে, সূর্যের প্রথম আলোটা কোথা দিয়ে আসে, হ্যাঁ পূর্ব দিকে। পূর্ব দিকে কোনো একজন মহিলা, খুব স্বাস্থ্য ভালো, বেটে মতন কেউ আছে কি, যার বাড়ি তোমার বাড়ি থেকে স্পষ্ট দেখা যায়? সেই মুহূর্তে কিন্তু আমি, যার চেহারাটা মনে হলো, আমি একটু চমকে গেলাম। বললাম কেন? তা বলো তারাই কিন্তু স্বামী স্ত্রী তোমাদের মধ্যে আরো বেশি গোলমালটা লাগাচ্ছে, একটু সাবধান হও, ওই দিকের দেওয়ালেই তুমি মাদুলিটা টাঙিয়ে দিও। তাহলে ওদের তোমার শ্বশুর বাড়ির লোকের তো তোমার উপর ভীষণ রাগ, তোমাকে সংসার করতে দিতে চায় না বাবু, কিন্তু চারিদিকে লোকেও কিন্তু তোমার খুব শত্রু। আমি ভাবলাম এই তো লোকটা জানে যে আমার শ্বশুর বাড়িতে আমাকে অ্যাকসেপ্ট করে না, পছন্দ করে না, আমাকে তাড়ানোর জন্য ব্যস্ত, সেই কারণেই হয়তো বলছে, জেনে বলছে। কিন্তু এই মহিলার কথা বলাটা, এবং এই মহিলা মানে যে কাপলের কথা বলাটা ওর কাছে, আমার কাছে একটু অস্বাভাবিক লেগেছিল, কারণ এদের কথা জানাটা ওর কথা নয়। এবং কি অন্যায় করছে পরে জেনেছিলাম, সেদিন সত্যি আমার জানাটাতেই ভুল ছিল। ও কলকাতা থেকে ফিরছিল, কলকাতায় শ্রীনিকেতনে গেছিল পুজোর বাজার করতে, আমার শাড়ি, আমার ছেলের জামা, এগুলো কিনতে, কারণ কর্তব্য, ও চিরদিনই খুব ডিউটি ফুল, ওর কর্তব্য ব্যাপারে কোনোদিনও পিছু পা হয় না, সম্পর্ক না রাখতেই পারে। তাই বলে
ছেলেকে জামা দেবে না পুজোয়, তা হতে পারে না। বউকে শাড়ি পাঠাবে না, কারণ আমি পুরো রিজেক্ট করে দিয়েছিলাম। তার আগে আমাকে বলে পাঠিয়েছিল যে পুজোর সময় আমি যেন বাজার করি, তার জন্য টাকা পাঠাবে, এইটুকু অন্তত বলে পাঠিয়েছিল। আমি বলেছিলাম আমার ছেলের তার বাবাকে প্রয়োজন, টাকাকে প্রয়োজন না, কারণ খাওয়া পড়া টাকার অভাব তার নেই, কারণ আমার বাবা এখনো বেঁচে আছে। যদিও আমার ছেলের যাবতীয় ওষুধ বা কি খাবে সেই সব ব্যাপারে ও খরচপাতি তখনও চালাতো, কিন্তু আমি ওকে দিতে দিইনি সেই সময়। ও সেই জন্য ও শ্রীনিকেতন গেছিল বাজার করতে, আমার শাড়ি ওর জামা কিনতে, এবং সেই দিন কলকাতা থেকেও ফিরছিল। তাহলে ভদ্রলোক যে সময়টা দেখেছিলেন তার সময়টার মধ্যে কোনো ভুল ছিল না। সে ঠিকই বলেছিলেন যে ও ওখান থেকে ফিরছে। দ্বিতীয় কথা, যে মহিলার কথা বলা হয়েছিল সেইটা ক্লিয়ার হলো আমার কাছে। আমাকে পাড়ায় ভীষণ ইরিটেট করা হতো, কারণ আমি কেন বাপের বাড়িতে পড়ে আছি, আমি কেন শ্বশুর বাড়িতে যাচ্ছি না। এখন যারা তোমরা ভীষণ ভালো জায়গায় থাকো তারা এই রিমোট এলাকার মানসিকতা বা প্রশ্ন সমালোচনাগুলো তারা আন্দাজ করতে পারবে না। এখানে বিয়ের পর মেয়ে বাবা মার কাছে থাকলে প্রত্যেকের কাছে সেটা কোশ্চেনেবল হয়ে যায়, এবং নির্লজ্জের মতন কোশ্চেন করতে তারা লজ্জা পায় না। নির্লজ্জ তো নির্লজ্জের মতন কোশ্চেন করে, পাগল করে দিত আমাকে। যখন প্রশ্নের পর প্রশ্ন আমার দিকে ছুঁড়ে তারা ফেলতো, প্রশ্ন বানে আমি জর্জরিত হতাম, তখন বাধ্য হয়ে আমি বলেই ফেলতাম যে তোমরা জানো না যে শ্বশুরবাড়িতে আমাকে নেয় না, শ্বশুরবাড়িতে আমাকে পছন্দ করে না, আমার বরের উপর নানা রকম ব্ল্যাক ম্যাজিক অ্যাপ্লাই করা হয় যেন আমার সঙ্গে তার সম্পর্ক না থাকে, এবং বাচ্চাটা হওয়ার সময় তো এরকম হয়েছিল। মানে আমি যা যাবতীয় ঘটনা তখন বলে ফেলতাম রাগে, দুঃখে, অভিমানে। কিন্তু আমার বরের কোনো দোষ ছিল না। কিন্তু ওই বিকেল বেলায় যখন আমাকে জিজ্ঞেস করা হতো, ম্যাক্সিমাম টাইম বিকেলে আমি জানলায় বাচ্চাটাকে নিয়ে খেলা দিতাম। আমি কিন্তু ওদের সঙ্গে ওই আলোচনা করার জন্য কিন্তু বসতাম না, বাচ্চাটাকে খেলা দিতাম। আর ঠিক সেই সময় কিছু হাউস ওয়াইফ যাদের কোনো কাজ নেই তারা ছাদে উঠে আমাকে প্রশ্নের পর প্রশ্ন করে আমাকে সেই কথাগুলো যেগুলো আমি বলতে চাইছি না হয়তো, বা বলাটা ঠিক নয়, কারণ এটার সঙ্গে তো আমার হাজবেন্ডের মান সম্মান কিছুটা জড়িয়ে আছে। তো ওটা তার বাড়ির লোক আমাকে অ্যাকসেপ্ট করছে না, এবং সে তার বাড়ির লোকের প্রতি, প্রত্যেকের প্রতি না হোক, তার মায়ের প্রতি খুব তার মায়ের প্রতি তার টান এখনো আছে, তার মা যদি এখন বেঁচে নেই। তো আমি তা বলে ফেলতাম, আর যখন বলতাম তখন আর কোনো ব্রেক থাকতো না, ব্রেক কন্ট্রোল করতে পারতাম না, তখন সমস্ত রাগ বেরিয়ে আসতো। এবং সেই কথাগুলো ওই কাপল শুনে আমার হাজবেন্ডের চেম্বারে গিয়ে বলতো যে তোমার স্ত্রী প্রত্যেকদিন বিকেলে একটা জলসা বসায়, এরকম করে একদম গোলমাল, তোমাদের বাড়িতে কি হয়েছে কি না হয়েছে, মানে তারা অনেক রং চড়িয়ে, যে দেখো সংসারে অশান্তি তো সবারই হয়, তাই বলে কি এরকম করে বলতে হয়, তোমার মানে মায়ের নামে। আমি যা বলেছি, যেটুকু বলেছি তার থেকে তারা আরো 50 গুণ 80 গুণ বেশি করে এইগুলো ওকে বলা হতো, যে প্রত্যেকদিন বিকেলে নাকি আমি জানলায় ইন্টেনশনালি বসি শুধুমাত্র হ্যাঁ শ্বশুর বাড়ির কেচ্ছা করার জন্য, যে আমাকে তারা এই কষ্ট দিয়েছে, আমাকে তারা নেয়নি, আমাকে তারা ওই করেছে। তখন কিন্তু আমি ছিলাম না, এত প্রগল্ভ ছিলাম না, তখন আমি প্রচন্ড চুপচাপ ছিলাম। আমার তখন এই ধরনের কথা লোকের সঙ্গে সেদে আলোচনা করার মতন এত কথাও বলতাম না। আর আমি কোনোদিনই অত মানে তখন বাচ্চাকে নিয়ে ব্যস্ত ছিলাম, বাচ্চাকে খেলা দেবো, বাচ্চার সঙ্গে তখন সবে ভালো মোবাইল কিনেছি, ছবি তুলবো, এইসব নিয়ে না ব্যস্ত ছিলাম না। কিন্তু ওরা দিনের পর দিন ওই কাপল যেত, এবং যে কাপলের কথা বলছি মানে ভদ্রলোক হচ্ছে আমার দুঃসম্পর্কের দাদা এবং বৌদি, দীর্ঘদিন ধরে তারা কিন্তু গিয়ে, এবং জিনিসটা যে পুরোপুরি মিথ্যে ছিল তা নয়, এবং ওর কিন্তু খুব খারাপ লাগতো এই জন্য যে আমার বাড়ির লোক যা করুক না কেন, পরে যেটা আমাকে বলেছিল আমার এটাই খুবই খারাপ লেগেছিল, সেখানে তুমি যখন বারবার করে বলছো সেখানে তো কোথাও কি আমি ছোট হচ্ছি, আমার এটা সহ্য করতে পারিনি। এবং তার উপর
ওর মা যখন ওর উপর ব্ল্যাক ম্যাজিক অ্যাপ্লাই করছে, তখন দুটো মিলিয়ে বুঝতেই পারছো তার ফল কি সাংঘাতিক হতে পারে। মানে এমনিতেই বারুদ পুরো জমা করা হয়ে গেছে, এবার দেশলাইটা যখন কেউ জ্বালিয়ে একটা কাঠি তারতে ফেলে দেওয়া হয়, তখন সেখানে বিস্ফোরণ হতে তো বাধ্য। এবং বিস্ফোরণের ফলস্বরূপই আমার হাজবেন্ড আমাকে সেই সময় ছেড়ে চলে গেছিল। এবং যখন ফিরে এসেছিল সেটা ছিল লক্ষ্মী পুজোর পরে। এবং যখন আমি বললাম সমস্ত কথা, যখন কালী পুজোর পরে আমাদের স্বাভাবিক কথাবার্তা হয়েছিল, এবং তখন বলেছিল সত্যি আমি কেন তোমাকে ছেড়ে গেছিলাম, কেন ছেড়ে গেছিলাম, আজও আমার কাছে খুব বিস্ময়। কিন্তু এই ধরনের কথা কিন্তু আমি ওই লোকটার কথাও বলেছিলাম যে আমি এই ভদ্রলোকের কাছে গেছিলাম, তুমি এই সময় এই দিনে ছিলে না। তখন ওই আমাকে বলেছিল যে ওই দিনে ওই ডেটে ও শ্রীনিকেতনে গেছিল আমার জন্য শাড়ি কিনতে, আমার ছেলেদের জন্য জামা কিনতে, ছেলের জন্য একটাই, তখন দুটো ছেলে হয়নি। আর ওই যে মোটা মহিলা এবং মানে তার হাজবেন্ড কাপল, তাদের নাম করে যখন আমি বললাম যে এইরকম ডেসক্রিপশন দিয়েছি, এদের কি কোনো ভূমিকা আছে এর মধ্যে, আমার হাজবেন্ডই বলেছিল দিনের পর দিন। তখন ওই মহিলার বোধহয় কি একটা প্রবলেম হয়েছিল, কি একটা শারীরিক সমস্যা হয়েছিল, যার জন্য কিছু মাঝে মাঝে দেখাতে যেত। এবং দেখাতে যাওয়ার নাম করে, যেখানে একদিন দেখাতে গেলে হয়, সেখানে রিপোর্টস নিয়ে এই আজকে এটা কি, আজকে এরকম প্রবলেম হলো, বা এই খাওয়ার চার্টটা আমাকে একটু ভালো করে বুঝিয়ে দিন, এই বলে বাহানা করে ওই কাপল বারংবার যেত। এবং বারংবার গিয়ে আমার সম্বন্ধে আরো আগুন জ্বালিয়ে চলে আসতো, এবং তার ফলস্বরূপ এরকম বিভৎস হয়েছিল। তাই একটা কথা আমি ঠেকে শিখেছি, এবং ঠেকে শিখেছি না, এটা আমাদের ফ্যামিলির শিক্ষা, কাউরি সংসারে তুমি আর কিছু না করো, তার সংসারে অন্তত আগুন জ্বালিও না, তার সংসারে এমন কিছু করো না যাতে তাদের সম্পর্কটা নষ্ট হয়ে যায়। কারণ সম্পর্ক যদি সত্যি সত্যি ভিত যদি পাকা হয়, সেই সম্পর্ক কখনো নষ্ট হয় না, সেই সম্পর্ক নষ্ট হতে ঈশ্বর দেন না। সেই লোহায় লোহায় এক হয়, কামারশালা পর হয়, বা কি যেন আমে দুধে মিশে যায়, আটি সে আলাদা হয়ে যায়, কি একটা সব কথা আছে, সেই রকমই ঠিক একদিন না একদিন সম্পর্ক ভালো হয়ে যায়। একদিন না একদিন সব কথাগুলো কিন্তু খোলামেলা আলোচনা হয়। তখন যারা তাদের সেই সময় সব থেকে বিপক্ষে থেকে, আড়ালে থেকে মুচকি হাসি হেসে ক্ষতি করার চেষ্টা করেছিল, তারা কিন্তু ভীষণ ছোট হয়ে যায়, তারা কিন্তু চিরশত্রু হয়ে যায়। হ্যাঁ, এত খারাপ লোকের মানে কি বলবো, মুক্তা দে সরকার, আমি সংস্পর্শে এসেছি, মানুষের প্রতি আকর্ষণ দিনের দিন হারিয়ে ফেলছি। প্রত্যেক দিনকার জীবনে এত ভণ্ড লোক দেখছি, এত মানুষের হিপোক্রেসি দেখছি এখনো পর্যন্ত, নানাভাবে এত মাল্টিপল ফেসেস দেখছি। সত্যি বলছি, এত ক্লান্ত যে আজকে লাইভ করতেও, আগে যে লাইভ করতে একটা আনন্দ হতো, মনে হতো আজকে এটা বলবো, আজকে ওটা বলবো, একটু আগে চুপ করে শুয়েছিলাম। কারণ প্রত্যেক দিনকার না অভিজ্ঞতা আমাকে মানুষ থেকে দূরে করছে। কালকে আমি হাজব্যান্ডকে বলছিলাম, জানো মানুষ আমাকে বড্ড ক্লান্ত করে দিয়েছে। তা বলো তোমার দরকারটা কি, তুমি তো চার পেয়েদের মধ্যেই ভালো থাকো, তোমার মানুষকে মানুষকে নিয়ে না থাকতে চাইলেও আমিও তো মানুষ, তাই মানুষের খবর চলে আসেই কানে। আর এই নানা রকম মুখ ভণ্ডামি, ন্যাকামো, মিথ্যাচারিতা, এখানে একরকম ওখানে একরকম, এগুলো আমাকে না বড্ড ক্লান্ত করে দিচ্ছে। তাই খারাপ লোকেদের সংস্পর্শে বেশি বোধহয় জীবনে এসেছি, সবাই বোধহয় আসে না, এত দুর্ভাগ্য বোধহয় কারোরই হয় না, সবারই হয় না। যাদের হয় তারা মানুষকেই সব থেকে বেশি ভয় পায় রাদার দেন বাঘ ভাল্লুক। কেমন লাগলো জানিও। একটা অদ্ভুত কথা আজকে শুনলাম, আমরা যখন লাইভ করি না, আমি কদিন আগে বলছিলাম না লাইভ করার সময় কি হয়, আমাদের না গল্প সংগ্রহ করতে যেমন কষ্ট করতে হয়, মানে ওর অভিজ্ঞতা জাস্ট একদম ইন্টারভিউ মতো করে নিতে হয়,
সন্ধান চলেও আসে। হয়তো তুমি একদম আনএক্সপেক্টেড জায়গা, যেখানে তুমি কোনো গল্প পাবে না, তার কাছ থেকেও হঠাৎ করে কোনো গল্প তুমি হয়তো আনএক্সপেক্টেডলি তুমি গল্পটা পেয়ে যাবে। তখন তোমার যে আনন্দ হবে না, বিশেষ করে সেই দিনটা যদি তোমার লাইভের দিন হয়, ঠিক যেমন আজকে ঘটেছে। আজকে যখন আমি চেম্বারে বসেছিলাম, একজন অদ্ভুত একজন আমার খুব পরিচিত, তার সঙ্গে অন্য কথা হচ্ছে, অন্য ব্যাপার নিয়ে পুরো আলোচনা হচ্ছে। তার কাছে একটা অদ্ভুত ঘটনা শুনলাম, যেটা একদম হাতে গরম, সেটা শেয়ার না করে পারছি না। আয়না নিয়ে লাইভ আমি তেমন করি না, কারণ আয়না, স্বপ্ন এনি লাইভ করতে উষর্ষী আমাদের এক্সপার্ট, কিন্তু অনেকেই এক্সপার্ট আছে, কিন্তু আমি একদমই নই। আমি জাস্ট শুধু শুনেই যাই, শেখার চেষ্টা করি। কিন্তু আয়নার মধ্যে অনেক রহস্য আছে। অনেকে বলে আয়না দিয়ে নাকি, মিরর দিয়ে নাকি প্যারালাল ওয়ার্ল্ডের সঙ্গে যোগাযোগ করা যায়। অনেকে বলে আয়নায় শুধু আমরা মুখ দেখি না, আয়নাও আমাদেরকে দেখে। আমরা যেমন ভাবে আয়নার সামনে নিজেকে দেখতে চাই, আয়না ঠিক তেমন করেই দেখে। আয়নাও আমাদেরকে ভালোবেসে ফেলে। আমাদের ইমেজটাকে আয়না ক্যাপচার করে রাখে, সেভ করে রাখে। তারাও এমনকি এটাও বলা হয় যে জড় বস্তু বলে পৃথিবীতে কিছু নেই, সব বস্তুর মধ্যে নাকি একটা অদ্ভুত প্রাণ আছে, এবং সব বস্তুই নাকি তাই জন্য তো আমাদের জড় বস্তুর প্রতি টান থাকে। তারাও নাকি আমাদের স্পর্শ পেতে পেতে সেই চেনা স্পর্শটাকে তারা খোঁজে। যার জন্য বাড়ি ঘরের মধ্যে যে ঘর তুমি ব্যবহার করবে না, যে ঘর তুমি ইউজ করো না, যে ঘরে তুমি থাকো না, বলে না বাড়ি ঘর মানুষের নিঃশ্বাস চায়, বাড়ির মানুষের গায়ের গরম চায়, তুমি সেই ঘরে গিয়ে প্রতিদিন সূর্যের আলো জানলা খুলে দাও। আজকে ঠাকুরের পজিশন বেরিয়েছে, মানে বাঁধার পর বাঁধা লাইফ। তুমি জানলা খুলে দাও, সূর্যের আলো দাও, তুমি প্রতিদিন কি ঝাড়পোছ করো, তুমি যদি সেই ঘরে না থাকো, সেই ঘরটা কতটা ভালো থাকবে না, যতটা থাকলে সেই ঘরটা সুস্থ সবল পরিবেশ থাকে। এটা কি বলে দেবো? তাই দেখো কিরকম তাণ্ডব চলছে বাইরে। কবে শিবরাত্রি গেছে, সেই ঠাকুর যাচ্ছে, আর এমন সময় যাচ্ছে আমি লাইভ করছি একদম পাশে রাস্তাটা, তো যেখানে এখন আছি একদম রাস্তাটা পাশে, ফলে একদম বিভৎস আওয়াজ, কারণ চড়বড়ি যাচ্ছে। তো সেই ছেলেটি আমাকে এইসব আয়না নিয়ে কথা বলতে শুরু করলাম। তাই নাকি আয়না আবার আমাদেরকে ভালোবেসে ফেলে? বললো হ্যাঁ, তুমি জানো না দিদি ভাই। আচ্ছা, তোমাদের শুনতে অসুবিধা হচ্ছে যে বাইরে এত আওয়াজ হচ্ছে, তোমাদের কি শুনতে অসুবিধা হচ্ছে? আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাবে। হ্যালো রীতা ঘোষ, হ্যাঁ নেচে নাও, আয়নাও তোমাকে বাহবা দেবে। মানে আয়নাকে তুমি যেভাবে চাইবে, আয়নার সামনে তুমি যেরকম দুষ্টুমি করবে, আয়না তোমাকে সেভাবেই প্রশ্রয় দেবে। আয়নার ভিতরেও নাকি একটা প্রাণশক্তি আছে, যে তোমাকে ভালোবেসে ফেলে এবং তোমাকেই সে খোঁজে। তুমি তো খোঁজো নিজেকে, নিজের সৌন্দর্যকে, কিন্তু আয়না খোঁজে তোমাকে। আমি তো আয়নার সামনে যেতে না করিনি। আচ্ছা বলো না, একটু আমার সাউন্ড শুনতে কি অসুবিধা হচ্ছে? এই যে চারদিকে প্রসেশন যাচ্ছে, অসুবিধা হচ্ছে? বলো না, বলো, কমেন্টস করো, সাউন্ড শুনতে অসুবিধা হচ্ছে কিনা। কেউ কোনো কমেন্টস করছে না, একটু অসুবিধা হচ্ছে না? তাহলে 2 মিনিট দাঁড়াও। কি বলবো বলো, রাস্তায় একদম রাস্তার উপরে ঘরটায় আছি, পাশ দিয়ে প্রসেশন যাচ্ছে। 1 মিনিট ওরা চলে যাক, তারপর বলছি। আয়না একটা অদ্ভুত মিস্টেরিয়াস জিনিস, চলে যাক। বাই দি ওয়ে, তুমি কি এই চড়বড়ি বা এই তাসকার আওয়াজে নেচে উঠলে? মানে মনে তো আনন্দ ছিল, এই তালে তালে কি নেচে উঠলে?
সিনটা বেশ ভালো লাগছে, মানে আমারই মনে হচ্ছে একটু নেচে উঠি। নেহাত আমি ক্যামেরার সামনে বসে আছি তাই নাচতে পারলাম না। বাজনা শুনলে কন্ট্রোল হয় না, কন্ট্রোল ইয়োরসেলফ। আমি একজনকে চিনতাম যার খুব ইচ্ছে ছিল তার বিয়েতে ভীষণ বাজনা এরকম হবে, সে পালিয়ে বিয়ে করেছিল। সে বলতো যে এরকম কিছু বাজনা শুনলে, এরকম কোনো গ্রুপ ব্যান্ড এরকম চড়গুড়ি শুনলে তার নাকি প্রচন্ড কান্না পায়। বড় লোকের বিটি রোজ লম্বা লম্বা চুল, এই গানটা গাইছে। এই গানটা তার সাথে সানায় হচ্ছে। বিয়ের বাজনা এখন কি মাস? হ্যাঁ, একে তো ফাগুন মাস, কি হয় না, একে তো ফাগুন মাস, ভীষণই সময় লেগেছে ভীষণ চোট, কি জানি কি হয়, এ ব্যথা কি যে ব্যথা, বোঝে কি আঞ্চল। আমাদের এই গানটা মনে পড়ে গেল, শ্যামল মিত্রের এই গানটা ভীষণ পছন্দ আমার। ফাল্গুন মাসে দুপুরে এই গানটা ভীষণ মন কেমন করে। ফাল্গুন মাসটাই তো মন কেমন করার। প্রকৃতি যেন মন কেমন করতেই নিজেকে এলোমেলো করে দেয়, প্রকৃতিও যেন এলোমেলো হয়ে যায়। আমাদেরকে শুধু এলোমেলো করার জন্য এলোমেলো হয় না, নিজে এলোমেলো হয় বলেই আমরা এলোমেলো হই। কারণ প্রকৃতির সঙ্গে আমাদের ভারসাম্য তো ভীষণ সম্পর্ক। প্রকৃতি ঠিক থাকলে আমরা ঠিক থাকি, প্রকৃতি ভারসাম্য হারালে আমরা ভারসাম্য হারাই। কোন জাদুতে করলে তুমি এত বিউটিফুল। তো কোন একজন ভদ্রলোক রাজবাড়ির কোন একটা আলমারি, যেখানে খুব একটা ভালো আয়না আটকানো ছিল, সে আলমারিটা নিলামেই হোক বা কিছু ভাবেই হোক না কেন, বা অ্যান্টিক হিসাবে হোক না কেন, মানে কিছু একটা ভাবে সে কিনেছিল কোনো একটা জায়গা থেকে। হ্যাঁ, ফাল্গুন মাসে আমরা খুব মিস করি আমাদের অনেক হারিয়ে যাওয়া সময়কে, খুব রোমান্টিক লাগে, জীবনের ফেলে আসা সময় সবকিছুকে খুব মিস করি। তো সেই ভদ্রলোক ওই একটা রাজবাড়ির আলমারি কিনেছিল, কোনো একটা ভাবে জোগাড় করেছিল বা কিনেছিল, কিছু একটা হবে। কিন্তু আলমারিটা যখন সে বাড়িতে নিয়ে আসে, আলমারিতে একটা অদ্ভুত জিনিস সে দেখে। ভিতরে একটা লকার মতো ছিল, যেটা কিনা যে বিক্রি করেছিল বা যেখান থেকে সংগ্রহ করা হয়েছিল তারা লক্ষ্য করেনি। কেন লক্ষ্য করেনি? তার কপাল। এবং সেই সিন্দুক ভাঙার পর প্রচুর সোনার মোহর পায়। কিন্তু সোনার মোহরই যদি পায়, তাহলে ভিতরে কি খলবল খলবল করে আওয়াজ হয়নি? কেন হয়নি? সেটাও অদ্ভুত ব্যাপার। কিন্তু সেই ভদ্রলোক কিন্তু সেখান থেকে অনেক লাভবান হয়েছিল এবং সেগুলো বিক্রি করে রাতারাতি, তার নেশা ছিল পুরনো জিনিস সংগ্রহ করে রাখা, কিন্তু সে কোটিপতি হয়ে গেছিল, আনন্দে আত্মহারা। এবং সেই আলমারিটা সে খুব যত্ন করে তার বাড়ির সব থেকে সেরা ঘরে সে রাখে। আলমারিটার আদর যত্ন আরো বহু গুণে বেড়ে যায়, কারণ সে তো কোটিপতি হয়ে গেছে। আর আলমারিটা দেখতেও এরকম রাজকীয়, রাজবাড়ির আলমারি বলে কথা। কিন্তু তখনকার দিনে মিরারগুলো এমন করে আটকানো থাকতো যে সেই মিরারকে খুলে অন্য জায়গায় লাগানোর কোনো উপায় ছিল না। আর খুলবেই বা কেন? সেই মিরারটা ছিল প্রচন্ড ভালো, যেই পারত সেই ওই আয়নার সামনে এসে দাঁড়িয়ে স্থির হয়ে নিজেকে দেখতো। এত সুন্দর, এত সুন্দর, বলার অপেক্ষা রাখে না। কিন্তু তুমি যাকে ভালোবাসছো, সেও যে তোমাকে সমানভাবে ভালোবাসবে তার কি কোনো গ্যারান্টি আছে? নেই তো। তাহলে
আয়নাটার সামনে বাড়ির যে যে মানুষ এসে বেশিক্ষণ দাঁড়াতো, কিছুদিন পর থেকে তাদের শরীরে বাসা বাঁধতে লাগলো নানা রকম রোগ। প্রথম দিকে কেউ বুঝতেই পারেনি যে কারণটা কি, কিন্তু পরের দিকে লক্ষ্য করা গেল ওই আয়নার সামনে যারা বেশিক্ষণ সময় কাটায়, আয়নার সামনে যারা বেশিক্ষণ দাঁড়িয়ে নিজেকে দেখে আয়না, তাদের কিন্তু শরীরে নানা রকম অসুখ বিসুখের আবির্ভাব বা প্রাদুর্ভাব ঘটছে। এবং এটা যখন ওদের একজন গুরুদেবকে আনা হয় বাড়িতে, একজন সন্ন্যাসী, সে বলে এই যত রোগের কারণ হচ্ছে এই আয়না। এবং সেই গুরুদেব কিন্তু ভীষণ সত্যি সত্যি কথা বলে দিত এবং সাংঘাতিক তার ক্যালকুলেশন ছিল। কিন্তু সে আয়নাটা কি করা যাবে? আয়নাটা তো আর খোলা যাবে না, কারণ এমন করে পেস্টিং তখন হতো যে সে আয়না কিন্তু, শুনতে পাচ্ছে বাড়িতে সবাই তো, সবাইকে হ্যালো। তো আয়নাটা কিন্তু সেই আলমারি থেকে কোনো মতেই আর খোলা গেল না, কারণ সেটা এমন করে, আগেকার দিনের কাজ তো এমন করে পেস্টিং করা আছে। কিন্তু লক্ষ্য করা গেল যে যারা অসুস্থ হচ্ছিল তারা যখন ওই আয়নার সামনে আসছে না, তারা সুস্থ থাকছে। আবার যখন তারা আয়নার সামনে আসছে, তারা কিন্তু অসুস্থ থাকছে। এর কারণ হিসাবে সেই গুরুদেব বলেছিল যে আয়না কে তুমি যেমন ভালোবেসে নিজেকে দেখো, আয়নাও কিন্তু তোমাকে দেখে। যাদেরকে প্রিভিয়াসলি, মানে যারা আগে সেই দর্পণ বা আয়না আলমারিতে লাগানো দেখেছিল, সেই রাজবাড়ির লোকজনকে, তাদের ইমেজ অলরেডি সে আয়নাটা ক্যাপচার করে নিয়েছে। সেই মানুষগুলোকে সে ভালোবেসে ফেলেছে। জিনিসটা শুনতে অস্বাভাবিক লাগলো, জিনিসটা তো তাই বলেছিল। এবং ওই আয়নাটা সেই লোকগুলোকেই খুঁজছে, কিন্তু সেই লোকগুলো তো আজ অতীত। সেই আয়নাটা অতীত হয়নি, সেই আয়নাটা আজও আছে, বর্তমান, এখনো আছে আয়নাটা। কিন্তু এই বর্তমানে যারা তাকে কিনেছে হাত বদল হয়ে হয়ে, সেই লোকগুলোকে সে আয়নাটা নিতে পারছে না। এবং কোথাও গিয়ে একটা এমন কিছু হচ্ছে যার জন্য যে লোকেরা সেই আয়নার সামনে এসে আয়নার প্রেমে পড়ে যাচ্ছে, তারা কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। কিন্তু সে আলমারিটা কোনোভাবেই সেখান থেকে সরানোর উপায় ছিল না। কি কারণে সরানোর উপায় ছিল না সেটা আমি জানি না। তাই আজ অবধি সেই বাড়িতে, সেই বাড়িটা সেই ছেলেটার চেনা, আয়না এমন করে ঢাকা আছে যে আয়নার সামনে দাঁড়ালে যেন কেউ নিজেকে আর দেখতে না পায়। এবং এই উপায়টাও সেই গুরুদেব বলে দেয় যে তোমরা এই আয়নাটায় মুখ দেখা বন্ধ করো। দেখো, এই আলমারিটা সরানোর কোনো দরকার হবে না, তোমাদের আপনা থেকেই রোগ ব্যাধি সেরে যাবে। কথাটা অস্বাভাবিক শুনতে লাগলো, তাই হয়েছিল। আজ অবধি সেই আলমারিটা সেই বাড়িতে জলজল করছে এবং সেই আলমারির ভিতরে রক্ষিত টাকাতেই কিন্তু তারা আজকে কোটিপতি। তাদের আজও সেই টাকা দিয়ে যারা বিজনেস করেছে তারা অনেক বড় লোক, অনেক তাদের বিজনেস এদিক ওদিক ছড়িয়ে আছে, তাদের অবস্থা ভালো, তাদের ছেলেপিলেরা করে খাচ্ছে। কিন্তু আয়নাটাকে ওই গুরুদেবের কথায় বিশ্বাস করে যখন একটা এমন করে তাকে ঢাকা হয় পার্মানেন্টলি, তারপর থেকে কিন্তু বাড়িতে রোগ দুর্ভোগ এগুলো কমতে থাকে। কথাটা শুনতে অস্বাভাবিক লেগেছিল আমার, আজকেই শুনলাম সকালে। এবং এই কথাটাই বললো ছেলেটা, জানো তো ওই আয়নাটা সেই লোকগুলোকে অ্যাকসেপ্ট করেনি, রিজেক্ট করেছিল। তাই জন্যেই, তার কারণ তার মধ্যে সে সেই আগেকার দিনে লোকে যারা তার সামনে এসে দাঁড়াতো, সেই রাজবাড়ির লোকেদের ইমেজটাই সে ক্যাপচার করে রেখেছিল। হ্যালো আয়না, আয়না আবার ক্যাপচার? বলো হ্যাঁ, তোমার শুনতে, মানে শুনে তোমার হয়তো একটু অবাক লাগবে, অবিশ্বাস হবে, কিন্তু এই সমাধানটা যখন তারা করেছিল, তারা কিন্তু সুফল পেয়েছিল। তাই অন্যদিকে না তাকিয়ে
তারা যে সুফলটা পেয়েছিল সেইটা যখন তারা সেদিকে যখন তারা ফোকাস করলো, তখন অটোমেটিক্যালি তাদের বিশ্বাস হতে লাগলো যে কিছু একটা গলতি ওই আয়নার মধ্যে ছিল, কিছু একটা গলতি ওই আয়নার সামনে দাঁড়ালে হতো, কিছু একটা সমস্যা ওই আয়নার এই লোকজনকে নিয়ে হতো যারা বর্তমানে তার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে, তার উপরে নিজের ইমেজ ফেলে। তাই ওটা ঢেকে দেওয়ার পর এই প্রবলেম থেকে তারা মুক্ত হয়েছিল। শুনতে অবাক লাগলো না? আমারও অবাক লেগেছিল, কিন্তু অবাক লাগলেও ঘটনাটা কিন্তু সত্যি, কারণ তারপর থেকে তাদের কোনো অসুবিধা হয়নি। একটা ছোট্ট গল্প বলে আজকের মতন লাইভ শেষ করছি। অন্যদিন হলে আজকেই লাইভ শেষ করতাম, কিন্তু যেহেতু আজকে অনেক লাইভে ডিস্টারবেন্স হয়েছে, তাই ক্ষতিপূরণ সমেত একটা এক্সট্রা গল্প তো হতেই পারে। কারণ আজকে তোমরা আমাকে যেভাবে ধৈর্য ধরে সঙ্গ দিয়েছো, শুনেছো, সেই কৃতজ্ঞতা স্বরূপ আমি আরেকটা ছোট্ট গল্প অ্যাড করলাম। অন্যদিন হলে সত্যি সত্যি এখন 9টা বাজছে আমি লাইভ থেকে টাটা করতাম, কিন্তু না, আর একটা ছোট্ট গল্প বলে আজকের মতো বিদায় নেব। আবার নেক্সট উইক ঠিক এই সময় দেখা হবে তোমাদের সঙ্গে। কোথায়? হানা টেলসে। ততদিন পর্যন্ত তোমাদের নিজেদের বন্ধুদের মধ্যে হানা টেলসের একটু মেম্বার সংখ্যা বাড়াও, একে অপরকে ইনভাইট করো, যেন আরও বেশি লোক আমাদের গ্রুপে জয়েন করতে পারে, আমাদেরকে শুনতে পায়, আমাদেরকে দেখতে পায়। এবং তোমাদের মধ্যে যারা গল্প বলতে ইচ্ছুক বা তোমাদের নিজেদের গল্প আমাদের মুখ থেকে বলাতে ইচ্ছুক, প্লিজ যোগাযোগ করো। আমরা সব সময় তোমাদের পাশে আছি, সঙ্গে আছি, সাথে আছি। শেষ গল্প আজকের মতন। আমার চেম্বারে, আমি নাম করেই বলছি, চন্দন বলে একটা ছেলে, আমরা একসঙ্গে কাজ করি চেম্বারে, কিন্তু আমিও কাজ করি চেম্বারে, কিন্তু আমি ডাক্তারের বউ হিসাবে নই। কিন্তু সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, কদিন আগে আমি যখন আসছি ওইখান থেকে, তখন একজন বয়স্ক ভদ্রলোক পেরিয়ে গেলেন, মানে রাস্তা থেকে, যে রাস্তাটা দিয়ে আমি খুব একটা বেশি যাতায়াত করি না, ঠিক কয়েকদিন যাতায়াত করছিলাম, কারণ বাজারে আমার একটু দরকার ছিল, আমি মেন রোডটা অ্যাভয়েড করি। আমাকে তাড়াতাড়ি করে এসে বললেন যে আমাদের টোটোটা ওখানে দাঁড়িয়েছিল ওই একটা কি কেনা, ডিস্টিল্ড ওয়াটার কেনার জন্য ওই টোটোওয়ালা, এবং আমি টোটোতে একাই বসেছিলাম। তো আমাকে ভদ্রলোক এসে বললেন, বয়স্ক, আমার বাবার বয়সী। প্রথম কথা, অত বয়স্ক লোকের সঙ্গে না বসে বসে কথা বলতে খুব প্রবলেম হয়। বললেন, মা তোমাকে প্রায় দিক দিয়ে দেখি, তুমি কি কোনো হ্যালো জয়তী, তুমি কি কোনো এখানে কাজ করো? তাই বললাম, হ্যাঁ আমি চেম্বারে কাজ করি। তা আমাকে এদিক ওদিক অনেকগুলো চেম্বার আছে বললেন। তাহলে না, আমি ডক্টর বিশ্বনাথ বিশ্বাসের চেম্বারে কাজ করি। তা বললো, তোমার ছাত্র? যেই বললো, আমি তখন নেমে ওনাকে প্রণাম করলাম, কারণ শিক্ষক মশাই বলে কথা, যার শিক্ষায় শিক্ষিত হয়ে আমার হাজবেন্ড আজকে ডাক্তার। তো আমি প্রণাম করাতে উনি বললেন, তুমি ওখানে কাজ করো? তাহলে হ্যাঁ আমি কাজ করি। তখন কিন্তু আমি বলছি না যে আমি বউ। আমাকে বললেন যে ওর স্ত্রী কিন্তু আগে বসতো, জানো তো, বেশ একটু মোটা করে, আমি দেখেছি ওকে। তা সেদিন আর আবার আমি, হয়তো আমাকে উনি দেখেছেন শাড়ি পরে, আর সেদিন আর আমি জিন্স টপ পরে গেছি, তো আমার ওয়েট একটু হলেও কমেছে, আমাকে চিনতে পারিনি। থ্যাংক ইউ। তো হ্যাঁ, রাতে শোনো, আমি বললাম সে আমি ওই ওর স্ত্রী। খুব লাজুক ভয়ে বললাম, তো বলি, এই মা, আমি তোমাকে চিনতে পারিনি। তাহলে না না, মানে আমার চেহারা হয়তো একটু পরিবর্তন হয়েছে, বা পোশাকটা হয়তো আলাদা, আপনি সেই কারণে চিনতে পারেননি। আপনি হয়তো শাড়ি পরে দেখেছেন, শাড়ি পরে আমাকে একরকম লাগে, জিন্স টপ পরে আমাকে অন্যরকম লাগছে হয়তো, তো সেই কারণে আপনি চিনতে পারেননি। তো বল, তুমি তো বললে না তুমি ওর বউ? বলে না, আমি কাউকেই বলি না, সবসময়তেই বলি আমি কাজ করি। সেই জন্যই বললাম, আমি চন্দন সবাই আমরা কাজ করি কাঁধে কাঁধ মিলিয়ে। করোনার সময় আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি, বুঝতে পারছো? যখন তোমরা বাড়িতে বসে ভয়ে কাঁপছিলে, সেই সময় আমরা ওই রকম রিস্ক জোনে কাজ করেছি সবাই মিলে। তো খুব কষ্ট হয়েছে সেই সময়টা, সত্যি গেছে একটা সময়। চন্দন আমাকে একটা গল্প বলেছিল, বলি। চন্দনের ঠাকুমার কাছে চন্দন মানুষ, এবং ঠাকুমার চন্দন খুব প্রিয় ছিল, কারণ চন্দনের পরেরও চন্দনের একটা ভাই আছে, একটা বোন আছে, ফলে
ভাই বোনের দিকে মা বাবা বেশি অ্যাটেনশন দেওয়াতে চন্দন যেহেতু বড়, ঠাকুমাই আগেকার দিনে ঠাকুমাদের কাছে কিন্তু একটা করে নাতি নাতনি কেউ ঘুমতো পরম আদরে পরম যত্নে, তার ভাগ্যে হয়তো নাড়ু মুড়িটা বেশি ধরত। চন্দন তার ঠাকুমার কাছে ঘুমতো, স্নান করতো, খেত, খুব আদরে নাতি ছিল। ঠাকুমা মরে যাওয়ার পর চন্দন খুব ভেঙে পড়ে। ঠাকুমা একমাত্র তাকে টাইম টু টাইম খেয়েছে কিনা জিজ্ঞেস করত, ঠিক ঠিক সময় তার সবকিছু সে পেয়েছে কিনা। ভাই বোন খেয়েছে ঠিক আছে, সে তার ভাগেরটা পেয়েছে তো। ঠাকুমা এই ব্যাপারে খুব সচেতন ছিল চন্দনের ব্যাপারে। কেউ বকলে, কেউ মারতে গেলে প্রোটেক্ট করতো, না 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 কিছু করেনি, কিছু করেনি এরকম। ও বলছে শ্রাদ্ধের আগের দিন, ঠাকুমার শ্রাদ্ধের আগের দিন ও শুয়ে আছে, তো অনেকক্ষণ ধরে ওর কান্নাকাটি করেছে, ফুপি ফুপি কান্নাকাটি করেছে, ঘুমিয়ে গেছে। ঘুম থেকে উঠে গোল্ডি শব্দ পাচ্ছে তোমার ছেলে। ঘুম থেকে উঠেও দেখছে হঠাৎ করে ঘুমটা ভেঙে গেছে, দেখছে ওর পাশে ও ঠাকুমা শুয়ে আছে এবং বলছে যে ঠিক সময় কিন্তু খাবারটা খেয়ে নিস বাবা, তোকে কিন্তু হাতে করে তুলে দেওয়ার কেউ নাই। সব থেকে অদ্ভুত হচ্ছে ও কিন্তু ঘুমের ঘোরে ভুলেই গেছে ওর ঠাকুমা মারা গেছে, কিন্তু ও বলছে ঠাকুমাকে যেন মনে হচ্ছে একটা ওপর থেকে কোনো লাইট এসে তার মুখে পড়েছে এবং মুহূর্তের মধ্যে ওই মুখটাই যেন অন্ধকারের মধ্যে প্রমিনেন্ট, কারণ ঘরটা কিন্তু অন্ধকারই ছিল, খুব একটা আলো ছিল না, রাত্রিবেলা তো ওই ঠাকুমার ঘরেও ঘুমোচ্ছে একা, তখনও 9-10 পড়ে। আর পাশে শুয়ে ঠাকুমা বলছে ওকে যেন ঠিক সময় খাবারটা খেয়ে নিস বাবা, তোকে কিন্তু হাতে করে তুলে দেওয়ার কেউ নেই। যেই মুহূর্তে ওর মনে হয়েছে ও ঠাকুমার কাছে নেই, ঠাকুমা মারা গেছে, ও যখন ফিরে আর একবার তাকিয়ে উঠে ধর্মর করে বসে একবার দেখতে গেছে, তখন দেখছে আর কেউ নেই। এবং সারা রাত ওর বিভৎস একটা ভয়, কান্না, দুঃখ, ভালোবাসা, কষ্ট মিশ্রিত অনুভব নিয়ে রাত কাটে। তারপরের দিনই তার ছিল ঠাকুমার শ্রাদ্ধ। সেই কথাটা যখন বলছিল আমি বেশ দেখতে পাচ্ছিলাম চোখের ডগায় জল চকচক করছিল। কথাটা যে কতটা সত্যি সেটা চোখের দিকে তাকালেই বুঝতে পারা যায়। ও বলছে বিশ্বাস করো, আমি যখন ঘুমটা ভেঙে গেল মনে হলো সামনে পাশে শুয়ে কেউ যেন একটা পাশে শুয়ে থাকলে, সামনে মুখ দিয়ে শুয়ে থাকলে একটা অস্বস্তি হয় না, সেরকম হচ্ছিল বলে ও ঘুমটা ভেঙে গেল। এক মুহূর্তে আমি ভুলেই গেছিলাম ঠাকুমা নাই, কিন্তু যখন মনে পড়েছে, যখন আমি ফিরে আরেকবার তাকাতে গেছি, তখন আর ঠাকুমা নাই। তারপর থেকে আর কোনোদিনই আমি ঠাকুমাকে ফিল করিনি। আজকে অনেক অসুবিধার মধ্যে দিয়ে লাইভ করলাম, সরি ফর দ্যাট। প্লিজ একটু মানিয়ে নিও, যারা দেখোনি তারা রেকর্ডেড দেখে নিও, কেমন লাগলো জানিও। অসুবিধার জন্য সত্যি আমি ক্ষমা প্রার্থী, আমি ইচ্ছা করে অসুবিধাটা করিনি, আমি নিজেও খুব অসুবিধার মধ্যে দিয়ে লাইভ করেছি, কিছু বলার নেই। আসছে সপ্তাহে আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like and don't forget to hit the notification bell for more videos.